হুমায়ুন কবির, হুমায়ুন কবিরের হুড়োহুড়ি, হুমায়ুন কবিরের হুঙ্কার আর হুমায়ুন কবিরের হাহুতাশ। কেন এই কথাগুলো বলছি? তার কারণ এই সদ্য রাজ্য বিধানসভায় যেদিন এই সবে গতকাল গুন্ডা দমন বিল যখন হই হই করে পাশ হয়ে যাচ্ছে, ঠিক সেই একই খবরের সাথে পাশাপাশি তাল মিলিয়ে আর একটা খবরও সমানভাবে প্রতিযোগিতায় থাকলো। সেটি হচ্ছে এই হুমায়ুন কবিরের হুঙ্কার, এবং সেই হুঙ্কারের পাল্টা প্রতিষেধক বুঝিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে এ ঠাঁই কিন্তু বড় কঠিন ঠাঁই, আগের মতো নয়। আর এই হুমায়ুন কবিরই কিন্তু, আবার একবার স্মরণ করিয়ে দিই সকলের জন্যে, যে এই হুমায়ুন কবিরই হুড়োহুড়ি, হুঙ্কার এবং হাহুতাশ এই তিনটি ঘটিয়েছিলেন এই গত নির্বাচনের ঠিক আগে। এখন ঘটনা সূত্রে বা সময়ের কারণে এই সংবাদ সংগ্রহ এবং কমন সার্ভিস সেন্টারের কিছু ভিএলিদের সাথে তাদের নিজস্ব উৎসাহ, সেইটা সঙ্গী হয়ে খবর কালেকশনের জন্য আমিও হচ্ছেটা কি, বাবরি মসজিদ, তাও আবার ভারতবর্ষে, তাও আবার পশ্চিমবঙ্গের মাটিতে, এ কি সম্ভব? আর কেনই বা সম্ভব? কি সেখানে হচ্ছে? তা সেখানে গেছিলাম, সেখানে গিয়ে যা দেখেছিলাম সেই প্রসঙ্গেও এই এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি। আর কেন আজকে এই এপিসোডটাতে এই হুমায়ুন কবির প্রাসঙ্গিক হয়ে উঠল, শুধুমাত্র তার ব্যক্তি জীবনের কোনো কথাবার্তা এখানে বলবার জন্য নয়, কিন্তু কোনো মানুষের ব্যক্তি জীবন, সেটাকে পার করে যদি রাজনৈতিক পরিমণ্ডলে প্রভাব সৃষ্টি করে, তখন সেই নামটি এবং তার কর্মকাণ্ড অবশ্যই আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রসঙ্গ এই সদ্য হুমায়ুন কবিরের মুখনিসৃত তাঁর স্বকীয় ভঙ্গিতে করা কিছু মন্তব্য, যে মন্তব্যগুলির সাথে আপনারা ইতিমধ্যেই পরিচিত হয়েছেন। এ শুধু একবার নয়, এ অতীতেও উনি একাধিকবার এরকমটাই করেছেন, এবং এক্ষেত্রেও তিনি সেই একটি নির্দিষ্ট জাতি এবং সম্প্রদায়কে উদ্দেশ্য করে আরেকটি জাতি এবং আরেকটি সম্প্রদায়ের প্রতি বিরূপ মন্তব্য করেছেন। তা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিনকে গুন্ডা দমন বিল পাশ হচ্ছে, সেই দিনকেই এবার এনাফ ইজ এনাফ, এই ধরনের মানুষগুলোকে এবার সবক শেখানোর প্রয়োজন পড়েছে, এই কথা জানিয়ে দিলেন। আর জানিয়ে দিয়ে থেমে থাকলেন না, তিনি বললেন যে আগে ওখানে যে যারা ওই সভাটির আয়োজন করেছিলেন তাদেরকে তুলবেন এবং তারপরে ওনার কাছে যাবেন। আর সেটা করে দেখালেন। আজকেই আমরা কি দেখতে পেলাম, ওনার বাড়িতে, হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ পৌঁছে গেল, নোটিশ সার্ভ করলো, এবং দুটি জায়গাতে, শক্তিগড় এবং রেজিনগর থানাতে ৩রা এবং ৪ঠা জুলাই ওনাকে হাজিরা দিতে বলা হয়েছে। এখন এরকম ব্যাপার, যেটা হুমায়ুন কবিরের আগেও বলেছেন যে ও কেস টেসকে অত তিনি ভয় টয় পান না, অবশ্যই তার প্রেক্ষিত আলাদা ছিল। তিনি দীর্ঘদিন প্রথমে কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, মাঝখানে কিছুদিনের জন্য বিজেপি হয়ে আবার তৃণমূল কংগ্রেস, আর এখন তিনি তার নিজের তৈরি দল, ওই কি আম জনতা উন্নয়ন পার্টি, এই যে ইউপি, এর বিধায়ক দুটি কেন্দ্রে। এবং লক্ষণীয়ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাকেও মেনশন করতে ভোলেননি, যে এই যে দুটো জায়গায় জেতা, তাকে একটা জায়গা তো ছেড়ে দিতে হবেই। তাহলে সেই যে জায়গাটি তিনি ছেড়ে দেবেন, সেখানে ৭২% সংখ্যালঘু বা মুসলিম অধ্যুষিত এলাকা,
সেখান থেকে যাতে তার ছেলেকে জেতিয়ে আনা যায়, এটা আমার কথা না, স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন যে সেই কৌশল করবার জন্যে সে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোনোভাবে উত্তেজিত করা এবং সামাজিক অস্থিরতা তৈরি করাই হচ্ছে ওনার এই ধরনের বক্তব্যগুলোর উদ্দেশ্য। এখন কি দেখলাম আমরা, মুখ্যমন্ত্রী যখন ওই গুন্ডা দমন বিল পাশ হয়ে গেল, যখন সারা রাজ্যের শান্তিকামী মানুষ তারা হৈ হৈ করছে, মুর্শিদাবাদের মহিলারা, মালদার মহিলারা শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে এই গুন্ডা দমন বিলকে স্বাগত জানাচ্ছে, এই দৃশ্য দেখার পর ঠিক বিধানসভার বাইরে এই হুমায়ুন কবির কি স্টেটমেন্ট দিলেন, যে তার কথায় তিনি বলেছেন, কিন্তু তার সারমর্ম যেটা বুঝলাম, যে তৃণমূল কংগ্রেস আশ্রিত যে সমস্ত দুষ্কৃতীরা নাকি এখনো থেকে গেছে, তিনি তাদের উদ্দেশ্যে নাকি কোট আনকোট ওই ধরনের একটি অসংসদীয় ভাষা, সাঁটা ভাঙা, এইটা নাকি ব্যবহার করেছিলেন। তা শুধু কি তাই? এখানেই কি ব্যাপারটা শেষ হয়ে যায়? যদি একটি মানুষ তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ অংশ এই ধরনের কর্মকাণ্ডই করতে থাকেন এবং করাটাকে একটা বৈধ বিষয় বলে ভেবে ফেলেন, তখন তো সেই জায়গাটা নিয়ে রাষ্ট্রবাদী মানুষদের একটু দুশ্চিন্তা হয়। তা খেয়াল করে দেখুন, ওই ভোটের আগে তিনি তাঁর দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী আমরা জানতে পারি, শুধু দর্শকবৃন্দ একটু পিছন দিকের ইন্টারনেট সার্চ করে, ইউটিউব সার্চ করে দেখে নেবেন, যে ওই বাবরি মসজিদ নামক বিষয়টিকে ঘোষণা করবার আগে তিনি বাংলাদেশ গেছিলেন, ঢাকায় গেছিলেন। সেই ঢাকা হয়ে উনি ফেরেন এবং সেখানে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিছু থাকতেই পারে, ভারতবর্ষের বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে তিনি যেতেই পারেন, ফিরে আসতেই পারেন, এটা নিয়ে সন্দেহ নেই কিছু, এটা নিয়ে আপত্তিও করছি না। কিন্তু বাংলাদেশকে সেই সময় আমরা কেমন দেখেছি আর এখনই বা কেমন দেখছি? বাংলাদেশের একটি বিপুল অংশের, বিশেষত উগ্র জামাত শ্রেণী, তারা শুধুমাত্র ভারত বিরোধিতা করে থেমে থাকেনি। তাদের মূল টার্গেট, এবং সেটা মুখে নয়, করে দেখিয়ে পর্যন্ত, সেটা টার্গেটটা কারা? সনাতনী হিন্দু সংস্কৃতি সমাজ, হিন্দু মানুষজন। এবং সেই কারণে তাদের উগ্রতা, অত্যাচার এক অন্ধকার যুগকে স্মরণ করিয়ে দিচ্ছে এখনো, যা একটি মানুষকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে জ্যান্ত দগ্ধ করে দেওয়া যায়, জীবন্ত দগ্ধ করে দেওয়া যায়। তারপরে তো এটা তো খুব মানে একটা ঘটনা বললাম, এরপরে লাগাতার এই ধরনের ঘটনা সেখানে ঘটে গেছে। কাজে কারোর বাংলাদেশ যাওয়া নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু বাংলাদেশের এই আচরণ, আর ওনার ফিরে এসে বাবরি মসজিদ যখন উনি ঘোষণা করছেন, তখন আমাদের এই এখনকার মুখ্যমন্ত্রী, তখনকার বিরোধী দলনেতা এলওপি শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কি বলেছিলেন, যে মসজিদ কেউ তৈরি করতেই পারে, তার বাড়ির বাগানে হোক, তার নিজস্ব জায়গায় হোক, সে তৈরি করতেই পারে, কিন্তু বাবরি চলবে না, বাবরি নামের কোন রকম মসজিদ ভারতবর্ষে থাকবে না, এবং সেটা সনাতনী হিন্দুরা, রাষ্ট্রবাদীরা, ভারত প্রেমীরা তারা মেনে নেবে না। এই জায়গাটা খুব ওপেন, লাউড অ্যান্ড ক্লিয়ার। তারপরেও তিনি যেটা করলেন, ওই 6ই ডিসেম্বর ওই সমস্ত গুলো করবার পরে, উদ্বোধন ওনাদের হওয়ার পরে, তারপর তিনি তার নিজের দল ঘোষণা করলেন, AJUP। এখন এই AJUP দল ঘোষণা করবার সাথে সাথে, ওই যখন এই ঘটনাগুলো ঘটছে, তখন আমি নিজে সংবাদ সংগ্রহ, যে কোনো ঘটনাটা কি ঘটছে সেটার জন্য আমি সেখানে গেছিলাম। সেখানে গিয়ে যে দৃশ্যগুলো দেখেছিলাম, যে সেখানে কর্মকাণ্ডটা কি ঘটছে, প্রচুর পরিমাণে ইট জমা হয়েছে একটি প্রান্তরে, তার ঠিক পাশেই একটি স্কুল রয়েছে, অপোজিটে উন্মুক্ত প্রান্তর, সেখানে ওনার জনসভা আগামী দিনে হবে, সেই দিয়ে বাঁশ দিয়ে ঘেরাঘিরি এই সমস্তগুলো চলছে।
এবং গাড়িতে করে করে প্রচুর পরিমাণে খোয়া, মানে স্টোন চিপ, বালি, তারপরে ইট, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওই মুসলিম ধর্মের মানুষজন তারা তাদের মতো স্লোগান দিতে দিতে সেখানে এনে সেখানে দান করছে। আরো একটি জিনিস দেখেছিলাম যে ওই দান বাক্স রাখা রয়েছে, সেখানে প্রচুর মানুষ গিয়ে লম্বা লাইন দিয়ে সেখানে দান করছেন। কিন্তু এর আগে এইখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেই ভিডিও আমার কাছে সযত্নে রাখাও আছে, যে ওই হুমায়ুন কবিরের বাড়িটি ঠিক কোথায়। একটা সংবাদ সংগ্রহ করতে গেলে তার একটা বাইট নেওয়া, তার মতামত নেওয়া, এই আগ্রহ তো থেকেই যায়। আর তার সাথে এটাও উল্লেখ করেছিলাম যে ওখানে সঙ্গে বেশ কিছু পরিচিত আমাদের সিএসসি, ভিএলই এই ধরনের বন্ধুদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়ে যায়। তা সেই ওনার বাড়িতে যখন অনুসন্ধান করতে যাই, সেখানে মাঝখানে পড়ে নদী। আমার লোকেশনটা যদি ভুল খুব না হয়, সেই নদীটা পার হয়ে ওপারটাতে যেতে হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই নদীটা কিভাবে পার হতে হয়। শুধু দর্শকবৃন্দ, ওনার ওই 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 এলাকায় যারা থাকেন বা যারা ওই এলাকায় গেছেন, যাওয়া আসা করেছেন, তাদের কাছে এই প্রশ্নটা রাখছি। আজকের অনুষ্ঠানটা বা আজকের এই এপিসোডটা এই প্রশ্নগুলো তুলব বলে। এবার সেই প্রশ্নগুলো, সেগুলো কি? একজন দীর্ঘকালের বিধায়ক, বিভিন্ন রাজনৈতিক দল হতে পারে, দীর্ঘকালের বিধায়ক যার নামডাক এবং প্রভাব আছে তার এলাকাতে, তিনি তার বাড়ি থেকে ওই নদীটা পার হচ্ছেন দুটো ভুটভুটিতে বাঁধা বাঁশের ভেলা তৈরি করে, তার সেই ভেলার ওপরে গাড়ি তুলে তিনি পার হচ্ছেন আর একটি প্রান্তে। তাহলে যত বছর তিনি বিধায়ক থেকেছেন, যত বছর তিনি রাজনীতি করেছেন, আমার সবিনয়ে প্রশ্ন, ওখানে একটা ব্রিজ তার মানে করতে পারেননি, তার মানে তিনি। আর এই যে মাঝে মধ্যেই ধর্মের হুজুগ তুলে দেওয়া, ওই বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করা, এর পিছনে কারণটা ঠিক কি ছিল? মসজিদ তো প্রতিষ্ঠা হতেই পারত, তা বাবরি কথাটা জুড়ে দেওয়ার পিছনে কি উদ্দেশ্য ঠিক কাজ করছিল? এর পরবর্তীতে রাজ্যের এখন ক্ষমতায় যে দল রয়েছে বিজেপি, তখন বিরোধী দল হিসেবে একদম কেন্দ্রীয় স্তর থেকে বারবার, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও এই জায়গাটা খুব অবস্থানটা পরিষ্কার করেছেন যে বাবরি নামের কোনো অস্তিত্ব এখানে কিন্তু ভারতবর্ষে থাকবে না। এক মহা অত্যাচারকারী মানুষ, এবং সেই অত্যাচারকারী যে তাদের যে শাসন ব্যবস্থা, সেটিকে স্মরণ করে আর একটি কোনো সৌধ বা কিছু তৈরি হবে, এটা হতে দেওয়া যাবে না। পরবর্তীতে কি দেখলাম, তিনি এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যেটা বললেন যে 135টা আসন জেতার কথা ভেবেছিল ওই যে ইউপি। এখন আবার তিনি মাঝে মধ্যেই কিন্তু বলতেন যে আমি কিং মেকার হব, কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ওনারা অনেক 100-র ওপর আসন পাবেন, এবং ওনাকে বা যদি কম পায় তাহলে উনি কিং মেকার হবেন। কাজে এই যে রহস্যময় হুমায়ুন বলে আমি বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি, এর আগে এপিসোড করেছি, এর পিছনে ওই ভোট সময়কার, আপনারা সেগুলো একটু যদি স্ক্রোল করে দেখে নেন, আমি তখন এই বিষয়গুলোকে সেখানে বারবার করে উল্লেখ করতাম যে এই যে ভোটের সময় বাবরি মসজিদ এই ইস্যুটাকে তুলে আনার পিছনে কি ঠিক কারণ থাকতে পারে, এটি কোন রাজনৈতিক দলের কোন এজেন্ডা হতে পারে এই মুহূর্তে, যেখানে তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন। আমার যাওয়ার উদ্দেশ্য আরো এই ছিল যে মানুষটি একজন সংখ্যালঘু নেতা, যিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, আবার তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে একটি রাজনৈতিক দল তৈরি করছেন, কিন্তু সামনে রাখছেন বাবরি মসজিদ নামক ইস্যুটাকে। সেটাই কি? এবং সেটা করে তার পরবর্তীতে কটা আসন বা মুসলিম সম্প্রদায়ের, সামগ্রিকভাবে যদি পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের ভোটের কনসলিডেশনের কথা ভাবা হয়, যে ওনার দলকে বেছে নিল মানুষ, সেই উদ্দেশ্যে একদম যাকে বলে সে গুড়ে বালি, কিছুই হলো না। হ্যাঁ, উনি ওনার দুটি কেন্দ্রে উনি জিতেছেন, ওনার জেলাতে উনি দুটি বিধানসভায় অবশ্যই জিতেছেন,
কিন্তু তার সাথে আমি সেই এপিসোডগুলোতে এই প্রশ্নটাও তুলতাম যে ওনার ছেলে তখনও পর্যন্ত কেন তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা অবস্থাতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বা সভাপতি কিছু একটা হয়ে কেন রয়েছেন। পরবর্তীতে এবার আসি এখনকার জায়গাটাতে, যে এই হুঙ্কারটা দেওয়ার পিছনে কারণটা কি। আর যখন শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় তার অবস্থান স্পষ্ট করে দিলেন, তিনি বাইরে বেরিয়ে এসে আবার বলে দিলেন যে না, ওটা ওইভাবে তিনি বলতে চাননি। ওনার যা বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটা বুঝলাম, তৃণমূল কংগ্রেস আশ্রিত যে সমস্ত গুন্ডা বাহিনী তারা যাতে কোনো রকম কিছু না করতে পারে তিনি তাদের উদ্দেশ্যে বলেছিলেন। কিন্তু তার এই যে হুঙ্কার আর হুড়োহুড়ি, ওই দল তৈরি করে ফেলা, মুহূর্তের মধ্যে 100টা সিট পেয়ে যাবেন উনি, মুহূর্তের মধ্যে 180খানা সিটের প্রার্থী ঘোষণা করে দেওয়া যেদিন তিনি দল তৈরি করেন সেই মঞ্চ থেকে প্রায়, এবং পরবর্তীকালে কোন বিধানসভাতে যেখানে যেখানে তার প্রার্থীদের দাঁড় করিয়েছিলেন, কোন বিধানসভাতেই বোধহয় ওনাদের ওই প্রার্থীর জামানত টেকেনি, বা মানে পেন দিয়ে খুঁজে দেয়, মানে কি বলবো, গণনার যে লিস্ট তাতে কোন বুথেই বোধহয়, এমনকি সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলোতেও 100% সংখ্যালঘু অধ্যুষিত বুথেও ওনার ভোট নজরে পড়ে। কাজেই সারা বাংলার সমগ্র ভোটার ওনাকে প্রত্যাখ্যান করেছেন। এবং এই ভোটের চিত্রে আমরা কি দেখতে পেয়েছি, যে মুসলিম সম্প্রদায় না তো বিজেপিকে ভোট দিয়েছে, তারা কোনোদিনই দেননি এবং আগামী দিনেও দেবেন কিনা সন্দেহ, এবারও দেননি, বিজেপিকে দেননি। এবং ভাঙরে নওশাদ সিদ্দিকীর দলকে বা দু একটা জায়গাতে আইএসএফ এর কয়েকটা অংশে কিছু কিছু ভোট হলেও সামগ্রিকভাবে মুসলিম সম্প্রদায়ের ভোট কোথায় পড়েছে, সেই গিয়ে তৎকালীন তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সেই জমা হয়েছিল। এটা নিয়ে কোনো ভুল নেই। সামগ্রিক সনাতন হিন্দু সমাজের ভোট চোখ বুঝে কোনো কিছু না দেখে বিজেপির ভোট বাক্সে পড়েছে, বাঁচার তাগিদে, অস্তিত্বের তাগিদে, এবং এই সমস্ত হুমকিকে প্রতিরোধ করবার তাগিদে। তাই আজকে এখানে রাষ্ট্রবাদী সরকার তৈরি হয়েছে, তাই আজকে এই শান্তি শৃঙ্খলার একটি সমাজ তৈরি হচ্ছে, যেটি আবার ওই জামাতের এজেন্ডার বিরোধী। জামাতের চোখ রাঙানিকে এই সরকার, এই সমাজ ভয় পায় না। ভারত রাষ্ট্রের সুরক্ষার জন্য এই সনাতনী সমাজ কিন্তু এককাট্টা, সেখানটায় কোনো আপোষ নেই। শেষত একদম শেষ পর্যায়ে ওই হুমায়ুন কবির, তার দল এবং এই ধরনের কর্মকাণ্ডে যারা লিপ্ত থাকেন তাদের জন্য কয়েকটা প্রশ্ন ছেড়ে রেখে দিয়ে যাচ্ছি। এক তো আপনাদেরকে বললাম, এখনো ওই বাঁশের ভেলায় করে যাতায়াত করতে হয় দীর্ঘদিনের এক বিধায়ককে, তার বাড়ি থেকে যাতায়াত করতে হয়, গাড়িটা তার ওপরে তুলে বাঁশের ভেলায় তুলে, এই হচ্ছে তাদের উন্নয়ন। পাশাপাশি যারা এই ধরনের বাবরি মসজিদ এক কমিউনিটি দিয়ে আর এক কমিউনিটিকে ঘিরে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, আবার ইনি সেইটাকেই আবার রিপিট করলেন, মনে হলো যেন দুজনের ভাষা একই রকম। তাহলে এই মানুষগুলোর কাছে প্রশ্ন, ওই সংখ্যালঘু সম্প্রদায়ের কোন কোন উন্নতি অতদিন মুখ্যমন্ত্রী থাকা ওই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আর এতদিন বিধায়ক থাকা, বিভিন্ন দল পাল্টে নিজের দল তৈরি করে থাকা, এবং যদি বলি তার সাফল্য ওই একটা মানে নিজে জেতা, ধরি সেটাকেই সাফল্য ধরি না কেন, অসুবিধা কি আছে, একজন তো জিতেছে রে বাবা কোথাও না কোথাও। তাহলে সেই যে জেতার ওখানকার প্রভাব ওনার ওই এলাকা থেকে, এবার আমি প্রশ্ন করছি, গত 15-20 বছরে কটা আইপিএস, সংখ্যালঘু আইপিএস বেরিয়েছে, কটা সংখ্যালঘু আইএএস বেরিয়েছে, কটি মুসলিম মেয়ে
মুসলিম কন্যা তারা আইপিএস আইএএস ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। কটা স্কুল উনি নিজে উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠা করেছেন ওই জেলা ব্যাপী। উনি তো দীর্ঘদিনের এমএলএ টেমএলএ। কটা হসপিটাল নতুন ভাবে প্রতিষ্ঠা করবার উদ্যোগ নিয়েছেন, বিধানসভায় বলেছেন, বিভিন্ন ময়দানে প্রচার সভায় এই সামগ্রিক এই পরিকাঠামোর উন্নতির কথা উনি বলেছেন, বা ওনারা ওনাদের মতো মানুষরা বলেছেন বা বলেন। আজকে যে দলটি যে সরকারটির বিরোধিতা করবার জন্য ওরা উঠে পড়ে লাগেন, এই ওদিকের ওই জামাত আর এদিকের এই এনারা, তারা এই দলটা এমনকি এই রাজ্যে 1.5 মাস পার হয়ে গেল প্রায়, খেয়াল করে বলুন কোন মুসলমানের বা কোন সংখ্যালঘু আরো যে সমস্ত কমিউনিটি আছে, একটা প্রকল্প বলুন যে সেই প্রকল্পটা ওই সম্প্রদায়ের থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। মহরম হয়েছে শান্তিপূর্ণভাবে, অন্যান্য অনুষ্ঠানগুলো সমাজে শান্তি বিরাজ করছে। এই শান্তিপূর্ণ সমাজটা মানুষের কাছে কাম্য? শিক্ষা সংস্কৃতি প্রগতির ক্ষেত্রে এটা প্রয়োজন, নাকি ওই সংখ্যালঘু সম্প্রদায় শুধুমাত্র ওনাদের রাজনৈতিক কর্মসূচিতে বোম বাঁধার জন্যে, ট্রেন ভাঙার জন্যে, বাস ভাঙার জন্যে, স্টেশনে আগুন লাগিয়ে দেওয়ার জন্যে এবং ভোটের দিন বেছে বেছে মানুষকে ভোট না দিতে দেওয়ার কাজ করবার জন্যে উচ্ছৃঙ্খলতার চূড়ান্ত উদাহরণ সৃষ্টি করে আগুনের পর আগুন ধরিয়ে, রাস্তা বন্ধ করে, যানজট তৈরি করে, যা যা কিছু করা যায় তাই তাই করিয়ে ওই ওনাদের, যদি বলি যাদের নিয়ে ওনারা এই কাজগুলো করেন, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলোকে দিনের পর দিন প্রতারণা করেছেন। করেননি? তাহলে তো আপনার ওই প্রচারগুলো সারা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় গ্রহণ করে নিত, আর আপনাকে ড্যাং ড্যাং করে 150-র বেশি আসনে জিতিয়ে দিত, 100-র বেশি আসনে জিতিয়ে দিয়ে কিং মেকার করে ফেলতো। নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন। এতদিন রাজনীতি করেছেন, যে সম্প্রদায়ের কথা বারবার উচ্চারণ করেন, সেই সম্প্রদায়ের আগামী ভবিষ্যৎ, আগামী শিশুদের জন্যও আর কত ক্ষতি, কত উস্কানি দিয়ে সেগুলোকে শেষ করবেন, নাকি প্রগতির পথে হাঁটবেন, এই সরকারকে সমর্থন জানাবেন? এখনো ভাবুন। শুধু দর্শকবৃন্দ, এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন অন রাখুন। আপনাদের মন্তব্য আমাদের কাছে সম্পদ। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। বন্দে মাতরম। নমস্কার।